গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি আসলে কি? আপনি এই মুহূর্তে এই ভিডিওটি যে ওয়েবসাইটে দেখছেন সেই ওয়েবসাইটও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের দ্বারা তৈরি, মানে অ্যাকচুয়াল ইউজার ইন্টারফেস ডিজাইন। আবার আপনি যে টি শার্টটি পরে আছেন ওটার উপরও কিন্তু কিছু ডিজাইন থাকে, কিছু আর্ট থাকে, ওটাও কিন্তু ডিজাইন। বা আপনার চোখের সামনে যত অ্যাডভার্টাইজমেন্ট দেখেন বা টিভি মিডিয়াতে যা কিছু দেখেন অ্যাকচুয়ালি সকল কিছুই কিন্তু গ্রাফিক ডিজাইন। যে কোনো ডিজাইনে মূলত 4টা এলিমেন্ট থাকে: টেক্সট, কালার, শেপ এবং ইমেজ। মূলত সকল ডিজাইনেই এই 4টা এলিমেন্টই দেখবেন। এই 4টা এলিমেন্টকে আমরা যখন কম্বাইন করে যখন একটা মেসেজ থ্রো করি কিংবা অডিয়েন্সের সাথে ভিজুয়ালি কমিউনিকেট করি, সেটাই তখন অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন হবে। গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি এটা নয় যে আমরা ফটোশপে আমাদের নিজেদের ছবি কালার করব কিংবা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এগুলো অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন নয়। কিংবা এটাও নয় গ্রাফিক ডিজাইন যে আপনি ইলাস্ট্রেটরে গিয়ে কুইক একটা লোগো তৈরি করে ফেললেন। এটার পিছনে অনেক থিঙ্কিং থাকে, প্রবলেম সলভিং থাকে। আমরা ডিজাইনের মাধ্যমে একটা মিনিং তৈরি করি, একটা মেসেজ তৈরি করি, একটা স্টোরি তৈরি করি। আমরা এইসব 4টা এলিমেন্ট, যে ভিজুয়াল এলিমেন্টগুলো রয়েছে, টেক্সট, কালার, শেপ, ইমেজেস, ওইগুলো ব্যবহার করে, ওইগুলোকে কম্বাইন করে আমরা একটা নিউ আইডিয়া তৈরি করি। এটাই অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন। দ্যাট মিনস গ্রাফিক ডিজাইন আমরা যেসব টুলস সম্পর্কে এতদিন ধরে জানতাম, যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলোতে কোনো রকম কাজ করাটা অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন না। এর বাইরেও আমাদের অনেক থিঙ্কিং থাকে, প্রবলেম সলভিং থাকে, মিনিং থাকে, বা নতুন কোনো আইডিয়া তৈরি করি। গ্রাফিক ডিজাইনারের মূল লক্ষ্য হচ্ছে ক্লায়েন্টের লক্ষ্যকে অ্যাচিভ করানো। দ্যাট মিনস আপনার ক্লায়েন্টের মেইনলি লক্ষ্য থাকে কি? কনভার্সন রেট বাড়ানো কিংবা সেল বাড়ানো, অ্যাওয়ারনেস তৈরি করা তার মার্কেটিংয়ের মাধ্যমে। এখন সে তার কোম্পানিকে ইমপ্রুভ করতে চায় কিংবা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে চায় কিংবা সে তার সেল বৃদ্ধি করতে চায়। তার নির্দিষ্ট একটা গোল থাকে বা পারপাস থাকে। আমাদের গ্রাফিক ডিজাইনারের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের সেই পারপাসগুলোকে অ্যাচিভ করানো। সেটা আমরা আর্টিস্টিক ওয়েতে করি, এইসব ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করে তৈরি করি। আমরা কিছু গ্রাফিক ডিজাইন এক্সাম্পল দেখি, যেমন বিলবোর্ড ডিজাইন কিংবা ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, সিনেমাটিক যত পোস্টার দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। দ্যাট মিনস হচ্ছে আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান বা এই যে ওয়েবসাইটটি চালাচ্ছেন, এটা কিন্তু ইউজার ইন্টারফেস ডিজাইন। বা আমরা যে অ্যাপসগুলো চালাই মোবাইলে, সেগুলো কিন্তু ইউজার ইন্টারফেস ডিজাইন। ইউজার ইন্টারফেস ডিজাইনও গ্রাফিক ডিজাইনেরই অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে বুক ডিজাইন। বুক কভার হতে পারে বা ভিতরে টেক্সটগুলো আমাদের ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে ম্যাগাজিন ডিজাইন। তারপর হচ্ছে লোগো ডিজাইন। একটা ব্র্যান্ডের বা একটা কোম্পানির একদম যত কিছু দরকার, তার আইডি কার্ড থেকে শুরু করে মগ, কলম থেকে শুরু করে ইরেজার, সব কিছু ব্র্যান্ডিং ডিজাইনের অন্তর্ভুক্ত। দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন যে আপনি আপনার চোখের সামনে যত ধরনের আর্টিস্টিক জিনিসগুলো দেখতে পান বা ডিজাইন দেখতে পান, ওইগুলোই গ্রাফিক ডিজাইনাররা করে থাকে। এই ভিডিওতে আলোচনা করব ডিজাইনের কিছু স্টাইল নিয়ে। প্রথমেই রয়েছে 3D স্টাইলস। 3D স্টাইলগুলো হয় এরকম যে ইলিউশন অফ ডেথ, মানে ডেথের একটা ইলিউশন তৈরি করে। যেমন আমরা এটা দেখে মনে হচ্ছে কিছুটা রিয়েল, ডেথ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু রিয়েল না। এটা সম্পূর্ণ ইলাস্ট্রেশনের মাধ্যমে তৈরি করা ইলিউশন তৈরি করা হয়েছে একটা ডেপথের বা ভলিউমের। পাশাপাশি বিভিন্ন ধরনের লাইটিং এফেক্ট দেয়া হয় বা একটা কালারের বিভিন্ন ধরনের শেড ব্যবহার করা হয়, যাতে করে ওটা যতটা সম্ভব রিয়েলিস্টিক 3D করে তোলা যায়। যেমন আরও কিছু উদাহরণ দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারেক্টারটা 3D এবং কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, পুরোপুরি ফ্ল্যাট কিন্তু না। এখানে কিন্তু শ্যাডো ব্যবহার করা হয়েছে, কিছুটা ডেপথ দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় এরকম লাইট ব্যবহার করা হয়েছে। আবার একটা কালারের বিভিন্ন শেড দেওয়ার কারণে কিছুটা 3D লুক ফুটে উঠেছে। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট।
অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো কিছুটা মিনিংলেস, মানে ওখানে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করা হয়, যে শেপগুলোর অ্যাকচুয়ালি কোনো মিনিং থাকে না বা কোনো রিজন থাকে না যে আমরা এই শেপগুলো এইভাবে করে অগোছালোভাবে কেন ব্যবহার করলাম। যেমন এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আসলে কোনো মিনিং ছাড়াই এই শেপগুলো পেঁচানো গোছানোভাবে ব্যবহার করা হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি, এইখানেও দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ব্যাখ্যা থাকতে পারে। সে কারণে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট, মানে এগুলোর কোনো মিনিং নেই বা রিজন নেই, অগোছালোভাবে শেপগুলো ব্যবহার করা হয়। আমরা আরও কিছু দেখতে পাচ্ছি এখানে, যে এখানে শেপ ব্যবহার করা হয়েছে, মানে ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো করা হয়। এখানে যে এলোমালোভাবে শেপগুলো ব্যবহার করা হয়েছে, আর এইগুলোকে বলে মেমফিস স্টাইল। এই যে এইরকম পেঁচানো গোছানো বা এইগুলো লাইনগুলোকে, এটা একটা ট্রেন্ডি স্টাইল, মেমফিস স্টাইল। এইটা নতুন নতুন অনেক ডিজাইনাররা এটা ব্যবহার করে ডিজাইনকে সুন্দর করার জন্য, আর এটাও একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। তারপর হচ্ছে ক্লিন অ্যান্ড মিনিমালিস্ট। ক্লিন অ্যান্ড মিনিমালিস্ট বলতে ডিজাইন একদম ক্লিন হবে, আর মিনিমালিস্ট হচ্ছে যত কম সম্ভব এলিমেন্ট ব্যবহার করা। কথা আছে না, লেস ইজ মোর। মিনিমালিস্টের মেইন লক্ষ্যই হচ্ছে আপনার ডিজাইনে যতটা সম্ভব কম এলিমেন্ট ব্যবহার করা। যেমন এখানে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এমন হতে পারে যে খুব কম কালার ইউজ করা হয়, এবং স্ট্রেট লাইন বা ফ্লুয়েড লাইন ব্যবহার করা হয় ডিজাইনে। আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের অপোজিট। আমরা আরও কিছু উদাহরণ দেখি। এইখানে মিনিমালিস্ট বা ক্লিন ডিজাইন দেখতে পাচ্ছি যে কতটা ক্লিন ওয়েতে, মিনিমালিস্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে এই ওয়েবসাইটটি। তারপর হচ্ছে কনসেপচুয়াল আর্ট। এইখানে আর্ট করা হয় কিন্তু কোনো একটা কনসেপ্টকে বেস করে, কোনো একটা স্টোরি বলা হয়। আর এই ডিজাইনগুলোতে মেইনলি রিয়েলিটি থেকে কোনো কনসেপ্ট প্রেজেন্ট করা হতে পারে ডিজাইনের মাধ্যমে, বা এই ডিজাইনগুলোতে ডিজাইনারের হয়তোবা কোনো স্টোরি থাকতে পারে বা নিজের কোনো ব্যাখ্যা থাকতে পারে। প্রত্যেকটা কনসেপ্টে হয়তোবা ডিজাইনারের কোনো নিজস্ব ব্যাখ্যা থাকতে পারে। সে কারণে এটাকে বলা হয় কনসেপচুয়াল আর্ট, মানে ডিজাইনের মাধ্যমে কোনো একটা কনসেপ্টকে তুলে ধরা হয়। সেই কনসেপ্টটা হয়তো কোনো রিয়েলিটি বেসড হতে পারে, বাস্তবতা থেকে হতে পারে। আরও কিছু কনসেপচুয়াল আর্ট আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ফেমিনিন স্টাইল। ডিজাইনেরও আলাদা ক্যারেক্টার থাকতে পারে, বা মেল বা ফিমেল এরকম থাকতে পারে কোনো ক্যারেক্টার। সেই কারণে ডিজাইনে মেইলিপনা ফুটিয়ে তোলার জন্য ফেমিনিন স্টাইল ডিজাইনগুলো করা হয়। এই ডিজাইনগুলো মূলত মেয়েদের কোনো ব্র্যান্ডের প্রোডাক্টে এই ডিজাইনগুলো করা হয়ে থাকে। এই ডিজাইনগুলো মূলত মেয়েদের কোনো ব্র্যান্ডের ডিজাইনের জন্য করা হয়ে থাকে। যেমন এইখানে হয়তো বা কার্সিভ বা ফ্লুয়েড কোনো ফন্ট থাকতে পারে। এই যে আমরা কার্সিভ ফন্ট দেখতে পাচ্ছি, বা ফ্লুয়েড ফন্ট ব্যবহার করা হতে পারে। আর হয়তো বা প্যাস্টেল কালার ব্যবহার করা হতে পারে। মেইনলি কোনো কালার থাকতে পারে যে কালারগুলো মূলত মেয়েরা প্রেফার করে, যেমন হচ্ছে পিঙ্ক, পার্পল, অরেঞ্জ, এই ধরনের কালারগুলো ব্যবহার করা হতে পারে। পাশাপাশি মেয়েদের ফেস ব্যবহার করা হতে পারে, ফুল ব্যবহার করা হতে পারে, বা কোনো ফ্যাশন কম্পোনেন্ট ব্যবহার করা হতে পারে। ফ্যাশন কম্পোনেন্ট বলতে লিপস্টিক, শুজ, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল ব্যবহার করা হয়েছে, এইখানে ফুল ব্যবহার করা হয়েছে, পাশাপাশি মেয়ের ফেস ব্যবহার করা হয়েছে। এইখানেও একটা ডিজাইনের মধ্যে মেয়েলিপনা ফুটিয়ে তোলা, আর এই স্টাইলটাই হচ্ছে ফেমিনিন স্টাইল। এখন দেখবো আমরা মেল স্টাইল ডিজাইনের। এটাকে বলে মাস্কুলিন ডিজাইনে মূলত ছেলেদেরকে রিপ্রেজেন্ট করা হয়, বা হার্ডকোর কোনো বিষয় রিপ্রেজেন্ট করা হয়। যেমন এখানে হার্ড এজ থাকতে পারে, যেমন এজগুলো কিন্তু একদম চোখা এবং থিক স্ট্রোক ফন্ট থাকতে পারে। আমরা ফন্টগুলো দেখতে পাচ্ছি হার্ড এজ, একদম চোখা, পাশাপাশি এগুলো অনেক মোটা হয় ফন্টগুলো, মাস্কুলিন কিছু ফুটিয়ে তোলার জন্য। এটা হয়তো বা রাক্ট বা গ্রিটি, মানে বালুকাময় কিংবা অমসৃণ হতে পারে, কোনো এলিমেন্ট ব্যবহার করা হতে পারে। আর এইগুলোতে মেইনলি ব্লু অর ডার্কার কালার ব্যবহার করা হয় মাস্কুলিন স্টাইল ফুটিয়ে তোলার জন্য। আমরা আরও কিছু উদাহরণ দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি মাস্কুলিন ডিজাইনগুলো, যে ডিজাইনগুলোতে
মাস্কুলার কিছু রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে ফ্ল্যাট ডিজাইনে খুব কম পরিমাণে কালার ব্যবহার করা হয়, আর এখানে কোনো রিয়েলিস্টিক শ্যাডো থাকে না। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র বলতে গেলে একটা কালার, আর সাদা তো বলতে গেলে কোনো কালারই না। সাদা এবং কালো কালার অ্যাকচুয়ালি কোনো কালার না। আবার এইখানেও ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এই ডিজাইনগুলোতে মূলত কোনো রিয়েলিস্টিক শ্যাডো ব্যবহার করা হয় না। এই ডিজাইনগুলোতে কোনো ডেপথ থাকে না, শুধুমাত্র একদম ফ্ল্যাট মসৃণ সমতল থাকে। এই যে আমরা আরও কিছু ফ্ল্যাট ডিজাইন দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাট ডিজাইনও বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি একটা স্টাইল। ফান অ্যান্ড প্লেফুল বলতে কোনো কার্টুনিস্ট স্টাইল থাকতে পারে, কার্টুনিস্ট কোনো কিছু রিপ্রেজেন্ট করে বা কোনো ক্যারিকেচার কিছু তৈরি করা, ফানি কিছু তৈরি করা বা অ্যানিমেল তৈরি করা। এটা হবে মূলত কালারফুল। এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি কাল্পনিক বা ফ্যান্টাসি। আমরা ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুটা কার্টুনিস্ট টাইপ, কালারফুল। বাচ্চাদের ডিজাইনে বা ফানি কোনো ডিজাইনে এই ডিজাইনগুলো করা হয়ে থাকে। তারপর হচ্ছে জিওমেট্রিক বলতে জিওমেট্রিক শেপগুলো ব্যবহার করা হয়। জিওমেট্রিক শেপ বলতে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এই ধরনের শেপগুলো আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনগুলোতে জিওমেট্রিক শেপগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো কিছুটা সিমেট্রি হয়। সিমেট্রি বলতে প্রতিসম। সিমেট্রি নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। সিমেট্রি হচ্ছে একটা ডিজাইন ব্যালেন্স। এখানে হয়তো বা স্ট্রেট লাইন ব্যবহার করা হতে পারে। আরও কিছু জিওমেট্রিক ডিজাইন স্টাইল আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে জিওমেট্রিক শেপগুলো ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে গ্রাঞ্জ। এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে মূলত ডার্ক কালার ব্যবহার করা হয়ে থাকে কিংবা মনোক্রোমাটিক কালার ব্যবহার করা হয়ে থাকে। মনো শব্দটির অর্থ হচ্ছে এক, মানে একটি কালারে বিভিন্ন শেড ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু ডার্কার কালার বা অ্যাশ কালার ব্যবহার করা হয়েছে। এই ডিজাইনগুলোতে মূলত ডার্কনেস কিংবা ডেঞ্জার কিছু রিপ্রেজেন্ট করার জন্য তৈরি করা হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভয়ানক কিছু বা ডার্ক কিছু রিপ্রেজেন্ট করছে। তারপর হচ্ছে ইলাস্ট্রেটেড, যেগুলো হাত দিয়ে ড্রয়িং করা হয়। আর প্রত্যেকটা আর্টিস্টেরই আলাদা আলাদা ড্রয়িং স্টাইল থাকে। প্রত্যেকটা মানুষ হচ্ছে ইউনিক, যার কারণে তার আর্টের মধ্যে কিছুটা হলেও ইউনিকনেস থাকবে। সে যদি অন্য কারো ডিজাইন বা আর্ট ফলো করেও কিছু করে, সেটার মধ্যে তার কিছুটা হলেও ইউনিকনেস থেকেই যাবে। সে কারণে ইলাস্ট্রেশন প্রত্যেকটা ডিজাইনারের উপর আলাদা আলাদাভাবে ভ্যারি করে। প্রত্যেকটা মানুষের স্টাইল হচ্ছে আলাদা আলাদা। আমরা ইলাস্ট্রেশন টাইপ আরও কিছু ডিজাইন দেখতে পাচ্ছি এখানে, যেখানে মূলত আর্ট করে ডিজাইন করা হয়। তারপর হচ্ছে লাক্সারিয়াস বলতে যেখানে মূলত ব্ল্যাক কালার, গোল্ড কালার বা ব্রোঞ্জ কালার ব্যবহার করা হয়। মানে রয়্যালটি টাইপ ডিজাইনগুলো, রয়্যাল কোনো কিছু তৈরি করার জন্য এই ডিজাইনগুলো করা হয়ে থাকে। এখানে দেখতে পাবেন যে গোল্ডেন কালার, ব্ল্যাক কালার এইগুলো ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি এই ডিজাইনগুলো মূলত সিম্পল, মিনিমালিস্ট হয়ে থাকে। এগুলো ওল্ড স্টাইল, মডার্ন, সিম্পল ফন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমরা আরও কিছু লাক্সারিয়াস বা রয়্যালটি ডিজাইন দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে অর্গানিক অ্যান্ড ন্যাচারাল, মানে যে ডিজাইনগুলোতে প্রাকৃতিক এলিমেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। প্রাকৃতিক এলিমেন্ট বলতে পাতা, ফুল, ফ্রেশ কোনো কিছু বা জৈবিক কোনো কিছু ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে পাতা ব্যবহার করা হচ্ছে, গাছ বা গাজর ব্যবহার করা হয়েছে, এইরকম ন্যাচারাল কিছু ব্যবহার করা হয়ে থাকে। এগুলোতে ইলাস্ট্রেটেড লুক বা অর্গানিক লুক কম্বাইন করে ডিজাইন করা হয়ে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাজরগুলো কিন্তু ইলাস্ট্রেটেড, মানে আর্ট করা, এগুলো কিন্তু আর্ট করা, সেটার সাথে প্রাকৃতিক ডিজাইনগুলো কম্বাইন করে তৈরি করা হয়েছে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। এই ডিজাইন স্টাইলটি মূলত ফুড ইন্ডাস্ট্রির ডিজাইনে ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ফটোরিয়ালিজম বলতে ইলাস্ট্রেশন করা হয় কিন্তু যতটা সম্ভব ইলাস্ট্রেশনে ডিটেলস রাখা হয় এবং যতটা সম্ভব অ্যাকচুয়াল ফটোর মতো রিয়েলিস্টিক করে তোলা। আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম ইলাস্ট্রেশন করা কিন্তু একদম অ্যাকচুয়াল রিয়েলিস্টিক ফটোর মতো দেখাচ্ছে। সে কারণে এই ডিজাইনগুলোকে ফটো রিয়েলিস্টিক বলা হয়ে থাকে। এই আর্টগুলো প্রথমে পেন্সিল দিয়ে করা হলেও অনেক ধরনের ডিটেলস এই ডিজাইনগুলোতে ব্যবহার করা হয়। এই যে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, এইটা কিন্তু একটা আর্ট, কিন্তু এটাতে এতটাই ডিটেলস ব্যবহার করা হয়েছে, এতটা শেড ব্যবহার করা হয়েছে, লাইট শ্যাডো ব্যবহার করা হয়েছে, যার কারণে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে।
তারপর হচ্ছে প্রফেশনাল কিংবা কর্পোরেট। এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা স্ট্রেইট ক্লাসিক ফন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলোতে পাশাপাশি সিম্পল শেপ বা এলিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এই ডিজাইনগুলোতে একটা ফর্মাল কিংবা প্রফেশনাল লুক তৈরি করা হয় ডিজাইনের মাধ্যমে। এগুলোতে অনেক বেশি নেগেটিভ স্পেস ব্যবহার করা হয়ে থাকে কিংবা লাইন আর্টও ব্যবহার করা হয়ে থাকে। লাইন আর্ট বলতে যেগুলোতে লাইন থাকে। আমরা কর্পোরেট ডিজাইনের আরও কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। ডিজাইনগুলো মূলত একদম সিম্পল হয়ে থাকে। তারপর হচ্ছে টাইপোগ্রাফিক বলতে এই ডিজাইনে মূলত পুরোপুরি ফোকাস করা হয় ফন্ট স্টাইলের উপর বা লেখাটার উপর। আর এইসব ডিজাইনে মিনিং তৈরি করা হয় শুধুমাত্র টাইপের মাধ্যমে, মানে টেক্সটার মাধ্যমে। টেক্সটটাকেই এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে সেই টেক্সটটা একটা মেসেজ তৈরি করে। পাশাপাশি আরও টেক্সটার সাথে এমন অবজেক্ট তৈরি করা হয় যাতে একটা মিনিং স্টোরি তৈরি করে। আমরা আরও কিছু টাইপোগ্রাফিক ডিজাইনের উদাহরণ দেখতে পাচ্ছি। এই ডিজাইনগুলোতে মূল ফোকাস থাকে টাইপের উপর। টাইপটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেটা একটা মেসেজ কনভে করে। ভিনটেজ বা রেট্রো স্টাইল। ভিনটেজ এবং রেট্রো হচ্ছে কিছুটা ওল্ড স্কুল, মানে একদম নস্টালজিক যে ডিজাইনগুলো, পুরনো দিনের যে ওল্ড স্কুল ডিজাইনগুলো হয়ে থাকে সেইগুলোকে এখন মডার্ন ওয়েতে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কিছুটা নস্টালজিক কিংবা রাস্টিক, মানে অমসৃণ হয়ে থাকে বা বালুকাময় হয়ে থাকে। আর এগুলো মূলত পাস্টকে রিপ্রেজেন্ট করে, অতীতকে রিপ্রেজেন্ট করে। অতীতের একটা লুক ফুটিয়ে তোলা হয়। এটা হতে পারে 1900 সালের কোনো কিছু রিপ্রেজেন্ট করা। এই ডিজাইনগুলোতে এমন এলিমেন্ট ব্যবহার করা হয় যেগুলো 1900 সালের। এই ডিজাইনগুলোতে গ্রামীণ কিছু ফুটিয়ে তোলা হয়। এই ডিজাইনগুলো হয়ে থাকে ওল্ড স্কুল লেটার প্রেস কিংবা হাতে তৈরি করা টাইপফেস এখানে ব্যবহার করা হয়ে থাকে। এই যে আমরা আরও কিছু ভিনটেজ বা রেট্রো স্টাইল দেখতে পাচ্ছি। এই ডিজাইনগুলো মূলত অতীতের ডিজাইন, পুরানো ডিজাইনের মতো দেখতে মনে হয়। আর এটাও একটা ডিজাইন। এই ডিজাইনগুলো পুরনো দিনের ডিজাইনের মতো হলেও এই ডিজাইনগুলো মানুষ পছন্দ করে। এই হচ্ছে সকল ডিজাইন স্টাইল। আপনি আপনার চোখের সামনে যত ডিজাইন দেখতে পান সকল ডিজাইনই কোনো না কোনো এই ডিজাইন স্টাইলের মধ্যে পড়বে। আপনার কাজ হচ্ছে এই ডিজাইন স্টাইলের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়া এবং সেটাতে মাস্টারি অর্জন করা। আর মাস্টারি অর্জন করতে পারবেন তখন যখন আপনি কোনো এই ধরনের পার্টিকুলার স্টাইল ডিজাইনারকে ফলো করবেন। তাদের ডিজাইনগুলো, তাদের এলিমেন্টগুলো আপনার ডিজাইনে ব্যবহার করতে থাকবেন। ওই ডিজাইনগুলো আপনি যত দেখবেন তত আপনার ভিতরে এই ডিজাইন স্টাইলটা আয়ত্ত হতে থাকবে। আর এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি পার্টিকুলার একটা ইউনিক স্টাইল তৈরি করতে পারবেন। সে কারণে আমি রেকমেন্ড করব, আপনি যদি এই ধরনের কোনো পার্টিকুলার স্টাইল ফলো করতে চান তাহলে ড্রিবলে অনেক পার্টিকুলার স্টাইল নিয়ে ডিজাইন করে এরকম ভালো ভালো ডিজাইনার আছে, তাদেরকে আপনি ফলো করতে পারেন। তাদের ডিজাইনগুলো কপি করতে পারেন। কপি করতে করতে একসময় আপনি ওই ডিজাইনটা আয়ত্ত করতে পারবেন। আর ড্রিবলে আপনি কাদেরকে ফলো করবেন সেটা আমরা সামনের কোনো ভিডিওতে বলবো। ওই ডিজাইনারদের ডিজাইনগুলো আপনাদের কাজ হচ্ছে ফলো করা, কপি করা, তাদের ডিজাইনগুলো দেখে প্র্যাকটিস করা। এই ডিজাইন স্টাইলে মাস্টারি অর্জন করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনার কাজ হবে সকলগুলো একসাথে না করে আপনার যে কোনো একটা স্টাইলে মাস্টারি অর্জন করা। ওয়েব ডিজাইনের ইউজার ইন্টারফেস ডিজাইন কিংবা এই পাশের ব্রোশিওর ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুক কভার ডিজাইন, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হলেও কিন্তু সকল ডিজাইনের প্রিন্সিপাল কিন্তু একই। আপনি যদি প্রিন্সিপালগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি যদি কোনো পার্টিকুলার ডিজাইন স্টাইল আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাকে যা ডিজাইনই করতে দেওয়া হোক আপনি সেটা ডিজাইন করতে পারবেন যদি আপনার ডিজাইন প্রিন্সিপালগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে। সে কারণে আপনার কনফিউজ হওয়ার দরকার নেই যে আমি কোন ডিজাইনটা শিখবো। আমি কি ইউজার ইন্টারফেস ডিজাইন শিখবো নাকি আমি ফ্লায়ার ডিজাইন শিখবো, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। আপনার প্রথম কাজ হচ্ছে ডিজাইনে মাস্টারি অর্জন করা। ডিজাইন প্রিন্সিপালস, কালার থিওরি, টাইপোগ্রাফি, এইগুলোতে মাস্টারি অর্জন করা। এইগুলোতে যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনাকে যা কিছু ডিজাইন করতে দেয়া হোক আপনি সেটা করতে পারবেন। ডিজাইনে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস। আপনি ভালো মানের ডিজাইনার হতে হলে, ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই ডিজাইন প্রিন্সিপালগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এই ভিডিওতে ডিজাইনের সেসব প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করব। ডিজাইনে মূলত 8টি বেসিক প্রিন্সিপাল রয়েছে, যেমন ব্যালেন্স, প্রক্সিমিটি, অ্যালাইনমেন্ট, রেপিটেশন, কন্ট্রাস্ট, হায়ারার্কি, নেগেটিভ স্পেস, সিম্পলিসিটি। প্রথমে আমরা আলোচনা করব ব্যালেন্স নিয়ে। ব্যালেন্স হচ্ছে দ্য ভিজুয়াল ওয়েটিং অফ এ লেআউট, মানে হচ্ছে একটা লেআউটের ভিজুয়াল ওয়েট তৈরি করে। আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো একদম ইজিলি। 3 ধরনের ব্যালেন্স রয়েছে। প্রথম হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স, এসিমেট্রিক্যাল ব্যালেন্স, রেডিয়াল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে আপনি যদি একটা ডিজাইনকে মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করেন, তাহলে আপনি 2 পাশেই সমান ওয়েটের এলিমেন্ট পাবেন, আর এটাই হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। যেমন আমরা একটা পোস্টার ডিজাইন দেখতে পাচ্ছি, টাইপোগ্রাফিক্যাল পোস্টার। এখানে দেখতে অনেক হিজিবিজি দেখাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, কিন্তু আমরা যখন এটাকে 3 ভাগে ভাগ করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে 3টা সমান ওয়েটের ভাগে ভাগ করা হয়েছে, আর এটাই হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। আপনি যখন একটা ডিজাইনকে ভাগ করে 2 পাশেই যখন সমান পরিমাণে এলিমেন্ট পাবেন, তখনই সেটা হবে সিমেট্রিক্যাল ব্যালেন্স। এসিমেট্রিক্যাল ব্যালেন্স কিছুটা আলাদা। এটা অ্যাকচুয়ালি ইকুয়ালিটির ইলিউশন তৈরি করে। যেমন আমরা যদি 2 পাশে 2টা এলিমেন্ট দেখতে পাচ্ছি, অন্যটা ফাঁকা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু ফাঁকা নয়, ওখানে মানে কিছু আছে, এটা মনে হচ্ছে। সেই কিছুটা কি? সেই কিছুটা হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসও একটা এলিমেন্ট, যেটা ডিজাইনে একটা ইলিউশন তৈরি করে ইকুয়ালিটির। সো এসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে 2 পাশে সমান এলিমেন্ট না থাকলেও হোয়াইট স্পেস দ্বারা একটা ইলিউশন তৈরি করে যে 2 পাশেই সমান ওয়েটের এলিমেন্ট রয়েছে। আমরা একটা এক্সাম্পল পোস্টারে দেখতে পাচ্ছি, এখানে হস্টন অ্যারোনটিক্সের একটা পোস্টার। সেখানে এক পাশে এলিমেন্ট সমান রয়েছে, 2টো এলিমেন্ট সমান রয়েছে, কিন্তু এই পাশের এলিমেন্ট নেই, ফাঁকা। তারপর একটা সামথিং কিছু একটা আমরা বুঝতে পারছি যে ওখানে কিছু একটা আছে। এটাই হচ্ছে নেগেটিভ স্পেস বা হোয়াইট স্পেস, যেটা একটা ইলিউশন তৈরি করে, যেখানে অ্যাকচুয়ালি ডিজাইন এলিমেন্ট না থাকলেও আমাদের চোখ মনে করে সেখানে অ্যাকচুয়ালি কিছু আছে, আর এটা হচ্ছে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। তারপর রেডিয়াল ব্যালেন্স হচ্ছে এমন যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আস্তে আস্তে বাহিরের দিকে চলে আসে। যেমন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, আমরা মাঝখানে পোস্টারটির একটা ট্যাবলেট দেখতে পাচ্ছি, সেইখান থেকে আস্তে আস্তে টাইপোগ্রাফিগুলো বের হচ্ছে। আমাদের হিউম্যান আই এমন যে সে একদম ন্যাচারালি বিলিভ করে যে কোনো একটা কিছু ভিতর থেকে আস্তে আস্তে বের হতে হতে বড় হয়, সেজন্য এটাও এক ধরনের একটা ব্যালেন্স। সো রেডিয়াল ব্যালেন্স হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু থেকে, ভিতরের বিন্দু থেকে আস্তে আস্তে বের হয় এবং একসময় বড় আকার ধারণ করে। তারপর হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি হচ্ছে কিভাবে আইটেমগুলো গ্রুপড থাকবে এবং স্পেসড থাকবে। যেমন সেম যে আইটেমগুলো, এলিমেন্টগুলো একসাথে গ্রুপ আকারে থাকবে, কিন্তু ডিফারেন্ট যে আইটেমগুলো সেগুলো সেপারেট থাকবে। মানে সেম ধরনের এলিমেন্টগুলো একসাথে থাকবে এবং অন্য গ্রুপ যে এলিমেন্টগুলো সেগুলো একটু স্পেস নিয়ে থাকবে। আমরা একটা বিজনেস কার্ডের এক্সাম্পল দেখি। এইখানে বিজনেস কার্ড হোল্ডারের নাম, ডেজিগনেশন, ছবি দেয়া আছে, একটা গ্রুপ আকারে একসাথে রাখা হয়েছে। আবার এইখানে কিন্তু স্পেস রয়েছে, স্পেস রেখে এইখানে আবার গ্রুপ আকারে রাখা হয়েছে তার কন্ট্যাক্ট যত ইনফরমেশন রয়েছে। আবার এইটাকে কিউআর কোডটাকে আলাদাভাবে রাখা হয়েছে, কিন্তু নিচেরটাতে এইখানে অনেক স্পেস রাখা হয়েছে, যেটা দেখতে ডিজাইন একদম বাজে দেখাচ্ছে। এইখানেও অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে, এইখানেও স্পেসটা তেমন বেশি না। সেই জন্য আমাদের ডিজাইনের ক্ষেত্রে একই ধরনের এলিমেন্টগুলো একসাথে কাছাকাছি রাখতে হবে এবং মাঝখানে একটা দূরত্ব তৈরি করতে হবে। এটাই হচ্ছে প্রক্সিমিটি। এই প্রক্সিমিটি জিনিসটাতে অনেক ফেলো ডিজাইনাররাই ভুল করে থাকে। সো আপনাকে কেয়ারফুল থাকতে হবে যেন আপনি
প্রক্সিমিটি ব্যাপারটা ডিজাইনের সময় খুব ভালোভাবে খেয়াল রাখেন। অ্যালাইনমেন্ট হচ্ছে অবজেক্টগুলোকে বা ডিজাইনের এলিমেন্টগুলোকে একটা লাইন বা রো বা কলাম আকারে রাখা। আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এক লাইনে রাখা হয়েছে, আবার এটাকেও সব কিছু এক লাইনে রাখা হয়েছে। সে কারণে একটা দারুণ অর্গানাইজ রিদম তৈরি করেছে, যেটা ডিজাইনে একটা বিউটি তৈরি করে, আর্ট তৈরি করে। সেজন্য আপনার ডিজাইনে অবশ্যই অ্যালাইনমেন্ট রাখতে হবে। আপনি যদি হিজিবিজি অগোছালোভাবে রাখেন, সেটা কখনোই ভালো ডিজাইন হবে না। তারপর হচ্ছে রেপিটেশন। রেপিটেশন মানে হচ্ছে একই ধরনের এলিমেন্টগুলো একটা ডিজাইনে ব্যবহার করে একটা রিদম তৈরি করা, কনসিস্টেন্সি তৈরি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্র্যান্ডিং ডিজাইনের হোল প্যাকেজ। এখানে দেখতে পাচ্ছি ফোল্ডার, এনভেলপ বা যা কিছু, সব কিছু দেখুন, সব কিছুতে লোগো ব্যবহার করা হয়েছে এবং কালার কিন্তু পিঙ্ক ব্যবহার করা হয়েছে এবং এই কালারটাও একদম সব জায়গায় ব্যবহার করা হয়েছে। এমনকি টাইপোগ্রাফ আপনি যদি আরও ক্লোজলি দেখেন তাহলে দেখতে পাবেন যে সব ডিজাইনে টাইপোগ্রাফিগুলো একইভাবে ব্যবহার করা হয়েছে। সো রেপিটেশন হচ্ছে ডিজাইনে একই এলিমেন্টগুলো বারবার রিপিট করা। আর ব্র্যান্ডিং ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যত একই ধরনের ডিজাইন, মানে একই ডিজাইনে একই ধরনের এলিমেন্ট বারবার ব্যবহার করবেন, তখন সেটা একটা রিদম তৈরি করবে বা কনসিস্টেন্সি তৈরি করবে। আমরা আরও একটা ক্যামেরার অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে কালো কালারটা এবং এই যে গোল্ডেন কালারটা সব জায়গায় ব্যবহার করা হয়েছে এবং টাইপোগ্রাফিও সেমভাবে ব্যবহার করা হয়েছে। এটাই অ্যাকচুয়ালি রেপিটেশন। লোগোতেও রেপিটেশন ব্যবহার হয়ে থাকে। এই চ্যানেলের আমরা লোগোটা দেখতে পাচ্ছি, লোগোতে যে ধরনের ওয়েট রাখা হয়েছে বা স্ট্রোক, ঠিক সেম ধরনের টাইপোগ্রাফিতেও সেম ধরনের লোগো এবং স্ট্রোক রাখা হয়েছে। এজন্য আপনি লোগোতেও রেপিটেশন থিওরি ব্যবহার করতে পারেন। এরপর দেখব কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে ডিস্টিংশন বাই ক্রিয়েটিং অর হাইলাইটিং ডিফারেন্সেস, মানে ডিফারেন্স তৈরি করা ডিজাইনের মধ্যে। যেমন আপনি টাইপোগ্রাফিতেও একই টাইপফেসের বিভিন্ন ওয়েট ব্যবহার করে একটা কন্ট্রাস্ট তৈরি করতে পারেন বা ডিফারেন্স তৈরি করতে পারেন। যেমন এইটা আমরা বুঝতে পারছি যে এইটা বেশি ওয়েট বা এইটাতে আমাদের বেশি ফোকাস পড়ে, এটাতে একটু কম ফোকাস পড়ে। কন্ট্রাস্টের মেইন লক্ষ্যই হচ্ছে মানে অ্যাট্রাক্ট করা, যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেইটার দিকে যেন আমাদের আগে চোখ পড়ে। আমরা সাইজ দিয়েও বা স্কেল করেও কন্ট্রাস্ট তৈরি করতে পারছি। যেমন এইটাতে আমাদের সবচেয়ে বেশি চোখ পড়বে। ডিজাইনে যদি বড় কোনো কিছু এলিমেন্ট রাখা হয়, তখন কিন্তু অবশ্যই আমাদের বড়টার দিকেই আগে চোখ পড়বে। আর এটাই অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আপনি কালার দিয়ে তৈরি করতে পারেন। আপনি হালকা কালার এবং খুব গাঢ় কালার ব্যবহার করেও দারুণ কন্ট্রাস্ট তৈরি করতে পারেন। তারপর হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি হচ্ছে হেল্পস টু ক্রিয়েট দ্য ডিরেকশন অফ ইম্পর্টেন্স, মানে একটা ডিজাইনে আমরা কোন এলিমেন্টটা আগে দেখব, কোন এলিমেন্টটা পরে দেখব, মানে কোনগুলো ইম্পর্টেন্ট। একজন ডিজাইনার হিসেবে আমাদের উচিত ভিউয়ার্সকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আগে দেখানো। দ্যাট মিন্স আমাদের কন্ট্রাস্ট তৈরি করতে হবে সেটাতে, যেন একজন ভিউয়ার সেইটাতে তার যেন চোখটা আগে পড়ে। আর এটাই অ্যাকচুয়ালি হায়ারার্কি। হায়ারার্কি একটা ডিরেকশন তৈরি করে। যেমন আমরা একটা দেখতে পাচ্ছি, ধরুন আপনাকে ক্লায়েন্ট অনেকগুলো টেক্সট দিয়ে দিল, হয়তো তার অনেক কন্টেন্টস, সেইগুলো আপনার ম্যাগাজিন বা এই ধরনের কোনো ডিজাইন ব্যবহার করতে হবে। এখন আপনি চাইলেই এরকম টেক্সট বাই লাইন একই ধরনের ফন্ট ব্যবহার করে এরকম লাইন বাই লাইন লিখতে পারবেন না, কারণ সেটা কখনোই ভালো ডিজাইন হবে না। আপনাকে সব কিছু এভাবে সুন্দর করে সাজাতে হবে। আর সাজানোর ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে বেশি কন্ট্রাস্ট দিতে হবে, তারপরে এরকম সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডিজাইনটিতে এইখানে বেশি কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। দ্যাট মিন্স একজন ভিউয়ার হিসেবে সবার কিন্তু এইখানে চোখটা বেশি পড়বে, তারপর আমাদের চোখ পড়বে হয়তো বা এটা ছবির দিকে, তারপর আস্তে আস্তে অন্য ডিজাইনগুলো দেখবে। হায়ারার্কি মেইন জিনিসটাই হচ্ছে এরকম যে মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বেশি কন্ট্রাস্ট দেওয়া,
তারপর সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটাকে সেটাকে আরেকটু কম দেওয়া, থার্ড জিনিসটাকে আরেকটু কম দেওয়া, ফোর্থ জিনিসটাকে আরেকটু কম দেওয়া, এভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজানো কন্ট্রাস্ট ব্যবহার করে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হায়ারার্কি। যেমন আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি, এখানে দেখুন আপনার চোখ আগে কোথায় পড়ে? অবশ্যই আপনার 70% এই লেখাটার উপর আগে পড়ে, তারপর অফ লেখাটার উপর পড়ে, তারপর বিগ অফার, তারপর অর্ডার নাও, লিমিটেড টাইম অনলি। এইভাবে করে সিকোয়েন্স অনুযায়ী আপনার চোখগুলো যায়। দ্যাট মিন্স আমরা কিন্তু এইভাবে 70% এটাকে আগে দেওয়ার কারণ হচ্ছে, কারণ ভিউয়ার্স যখন দেখবে 70% অফ কথাটা, তখন তার ইন্টারেস্ট জাগবে যে 70% অ্যাকচুয়ালি কী কী অফ, কোনটাতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। প্রথম তার অ্যাট্রাকশনটা ওখানে পড়বে, তারপর অন্য অন্য বিষয়গুলো দেখবে। দ্যাট মিন্স আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আমরা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারবো, তার চোখটাকে অ্যাট্রাক্ট করতে পারবো, সেইটাকে আমরা সবচেয়ে বেশি কন্ট্রাস্ট দিব। আর তারপর অন্য অন্য বিষয়গুলোতে সিকোয়েন্স অনুযায়ী কন্ট্রাস্ট দেব। যেমন একজন মানুষ যখন রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছে, তখন যে বিলবোর্ডগুলো রাস্তার উপরে থাকে, ওইগুলো দেখার জন্য গাড়িতে চলাকালীন সময় তার জন্য সময় থাকে মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। আমাদের ডিজাইনার হিসেবে লক্ষ্য হচ্ছে ওই 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই তাকে সাথে সাথে ক্যাচ করে ফেলা, তাকে অ্যাট্রাক্ট করা। সেই জন্য আমাদের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিলবোর্ডের মাধ্যমে যে মেসেজটা দিতে চাচ্ছি, সেইটা বেশি কন্ট্রাস্ট দেয়া, যাতে করে সে ওই 1-2 সেকেন্ডের মধ্যেই বুঝে যেতে পারে যে এই বিলবোর্ডটা আসলে কিসের উপরে, তার আসলে কি মেসেজ দিতে চাচ্ছে। আমরা এখন আইকনিক একটা ডিজাইন দেখব, যেটা কিনা অ্যাপেলের তৈরি। অ্যাপেল সবসময় সিম্পলিস্টিক ডিজাইন তৈরি করে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ব্ল্যাক কালার সিলুয়েটে তৈরি করা হয়েছে, যেটা দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে। তার থেকেও বেশি কন্ট্রাস্ট তৈরি করেছে তাদের প্রোডাক্টটি। দেখুন এইখানে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা সবচেয়ে বেশি কন্ট্রাস্ট তৈরি করেছে, সেই কারণে আমাদের ভিউয়ার্স হিসেবে সবচেয়ে আগে চোখ পড়বে তাদের প্রোডাক্টের, আইপডের প্রতি। এটা দারুণ একটা এক্সাম্পল কন্ট্রাস্টের। এমনকি তাদের লোগোটা আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস নিয়ে আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করেছি। এটার অন্য একটা নাম হচ্ছে আর্ট অফ নাথিং। যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটম্যান কথাটা লেখা হয়েছে, এইখানে কিন্তু কিছু নেই, একটা ফাঁকা স্থান, বা ফাঁকা স্থান বলতে নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায়, যেখানে কোনো অ্যাকচুয়ালি এলিমেন্ট থাকে না, কিন্তু তারপরও একটা ইলিউশন তৈরি করে যে এখানে এলিমেন্ট রয়েছে। যেমন এইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো এলিমেন্ট নেই, কিন্তু এখানে দুটো চোখ দিয়ে বোঝানো হচ্ছে এটা ব্যাটম্যানের যে মুখোশটা সেটা। আবার লোগোতে দারুণভাবে নেগেটিভ স্পেস ব্যবহার করা হয়। যেমন দেখতে পাচ্ছেন এইখানেও কোনো নেই কিছু, তারপর আমরা বুঝতে পারছি এটা একটা পান্ডা। তারপর এইখানে দেখুন, এইখানে মেকআপের পাশাপাশি পিকক দেখা যাচ্ছে। এইখানে আবার শার্কের যে উপরের কি বলে ওটা আমি জানি না, সেটা দেখা যাচ্ছে। আবার একটা শিপও দেখা যাচ্ছে। আবার এইখানে কলম দেখা যাচ্ছে, আবার চামচ দেখা যাচ্ছে। এখানে সিটি দেখা যাচ্ছে, আবার জুয়ের ভিতর যত পশু প্রাণী থাকে সেটা দেখা যাচ্ছে। এইভাবে করে নেগেটিভ স্পেস ব্যবহার করেও আমরা কিছু একটা থাকার ইলিউশন তৈরি করতে পারি। আর নেগেটিভ হচ্ছে যেখানে কোনো অ্যাকচুয়ালি কোনো এলিমেন্ট নেই, এটাকে হোয়াইট স্পেসও বলা হয় বা ডেড স্পেসও বলা হয়। তারপর হচ্ছে সিম্পলিসিটি। সবসময় একটা কথা মনে রাখবেন, লেস ইজ মোর। যেমন এখানে আমরা একটা ম্যাকডোনাল্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি, এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র তাদের লোগোটা রয়েছে। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা ওয়াইফাই। দেখতে পাচ্ছেন দারুণ একটা ডিজাইন তৈরি করা হয়েছে, কোনো এলিমেন্ট নেই। আমাদের ডিজাইনার হিসেবে উচিত সবচেয়ে কম এলিমেন্ট ব্যবহার করা। যত কম এলিমেন্ট ব্যবহার করব, তত ডিজাইনটাতে মিনিং তৈরি হবে, তত ডিজাইনটা বেশি প্রফেশনাল ইন্টারন্যাশনাল মাপের হবে। আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি, এখানেও কোনো কিছুই নেই, নেগেটিভ স্পেস দিয়ে ভরা এবং কিছু এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, যেটা একটা সিম্পল ডিজাইন। কিন্তু এইখানে কাপের পাশাপাশি কাপ দুটোকে একসাথে আমরা কিন্তু একটা চশমা হিসেবেও দেখতে পাচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি একটা চশমা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট।
আমরা বড় বড় কোম্পানির ক্ষেত্রেও দেখি ফেডেক্স, নাইকি, অ্যাপেল এরাও একদম যত সিম্পলি ডিজাইন করা যায় তারা সেটা ব্যবহার করে। এখানে একটা মজার ব্যাপার দেখুন, ফেডেক্সের ইএক্সের মাঝখানে একটা অ্যারো মানে নেগেটিভ স্পেস দ্বারা অ্যারো চিহ্ন তৈরি করা হয়েছে, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের চোখের ইলিউশন। অ্যাকচুয়ালি কিন্তু অ্যারো নেই, কিন্তু এরা এমনভাবেই জিনিসটাকে তৈরি করেছে যেন আমরা বুঝতে পারি যেখানে একটা অ্যারো রয়েছে। অ্যারো দ্বারা বোঝানো হচ্ছে ফেডেক্স মূলত কিসের কোম্পানি, যে শিপিং কোম্পানি ইন্টারন্যাশনালি, তারা সামনের দিকে অ্যারো দিয়ে সামনের দিকে আগানো বোঝাচ্ছে। আর নাইকি দেখতে পাচ্ছেন যে একটা সুইচের মতো ব্যবহার করা হয়েছে, একটা রাইট চিহ্ন, মানে অল ইজ রাইট, তাদের মেইন মোটো হচ্ছে এটা। অ্যাপেলেরও দেখতে পাচ্ছি যে তারা আসলে বড় বড় কোম্পানিদের মূল লক্ষ্য হচ্ছে যতটা সিম্পলিস্টিক ওয়েতে ডিজাইন করা, কারণ সিম্পলিস্টিক ওয়েতে ডিজাইন করলে যত আমরা কম এলিমেন্ট ব্যবহার করব তত ওটা মেমোরেবল হবে অডিয়েন্সের কাছে, তত সেটা রেকগনাইজেবল হবে। সেজন্য আমরা চেষ্টা করব যতটা পারি ততটা সিম্পলিস্টিক ওয়েতে ডিজাইন করব। আসলে কোন বিষয়গুলো একটা ডিজাইনকে গ্রেট করে তোলে সেই বিষয়গুলোই এই ভিডিওতে জানব। তার জন্য একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে F3 রুলস, মানে হচ্ছে ফর্ম, ফিলিং, ফাংশন। একটা ডিজাইনে যদি এই তিনটি বিষয় থাকে তখন আমরা বলতে পারবো এই ডিজাইনটি একটা গ্রেট ডিজাইন। প্রথমে জানবো ফর্ম সম্পর্কে। ফর্ম হচ্ছে হোয়াট ইট লুকস লাইক, মানে ডিজাইনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এটা ভিজুয়ালটা কেমন। ডিজাইনে ফর্ম তৈরি করতে হলে আমাদের ভিজুয়ালি সেটা অ্যাপিলিং হতে হবে, মানে অ্যাট্রাকটিভ হতে হবে ভিউয়ার্সের চোখে। তারপর আপনাকে কালার থিওরি ব্যবহার করতে হবে, বা কালার একটা হারমোনি তৈরি করতে হবে, যে কালার রুলসগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করে দারুণ একটা প্যালেট বা কম্বিনেশন তৈরি করতে হবে। র্যান্ডমলি টাইপফেস দেয়া যাবে না, খুব চিন্তা করে করে ভালোভাবে আপনাকে টাইপফেস চুজ করতে হবে এবং সেটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ফিলিং। ডিজাইনটিতে অবশ্যই একটা মেসেজ থাকতে হবে, যেই মেসেজটি আপনি আপনার অডিয়েন্সকে থ্রো করতে চান। তারপর একটা পুরো ডিজাইন জুড়ে একটা মুড তৈরি হবে, যে মুডটি কিনা হিউম্যান ব্রেইনে একটা ইমোশনাল রেসপন্স তৈরি করবে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ইমোশনাল রেসপন্স রয়েছে, যেমন অ্যাঙ্গার, লাভ, এই ধরনের কিন্তু অনেকগুলো ইমোশন আমাদের মধ্যে থাকে। আপনার ডিজাইনটির মধ্যে এমন একটা মুড তৈরি করতে হবে যেন সেই ইমোশনগুলো আমাদের ভিতর থেকে জেগে ওঠে বা ইমোশনাল রেসপন্স ইভোক করে বা তৈরি হয়। F3 রুলসের প্রথম যে দুটি, ফর্ম এবং ফিলিং, এই দুটো থাকলেই অ্যাকচুয়ালি সেটা ভালো ডিজাইন হবে না। এজন্য স্টিভ জবস বলেছেন, ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক, ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস। দ্যাট মিনস আমরা প্রথম যে দুটোর কথা বললাম, ফর্ম এবং ফিল, এই দুটো থাকলেই সেটা অ্যাকচুয়ালি ভালো ডিজাইন হবে না। মানে শুধুমাত্র লুকিং গুড বা অ্যাট্রাকটিভ করলেই সেটা অ্যাকচুয়ালি ভালো ডিজাইন হবে না, বা ভালো ফিলিং থাকলেও যে আপনি একটা ভালো মেসেজ দিচ্ছেন বা ইমোশনাল রেসপন্স তৈরি হচ্ছে বা আপনি আসল মুডটা তৈরি করতে পারছেন ডিজাইনে, তারপর সেটা অ্যাকচুয়ালি ভালো ডিজাইন হবে না যদি সেটা ঠিকভাবে কাজ না করে। ডিজাইনটা যেন তার পারপাস পূর্ণ করতে পারে এবং এটা যেন সকল জায়গায় ভালোভাবে কাজ করে, আর সেটাই হচ্ছে ফাংশন। ফাংশন মানে হচ্ছে হাউ ইট ওয়ার্কস, এটা আসলে কিভাবে কাজ করে। যেমন এটার অবশ্যই একটা পারপাস থাকতে হবে, যেন ক্লায়েন্টের যে পারপাসটা থাকে, তার বিজনেস গ্রো করা বা সেল বাড়ানো, কনভার্সন রেট বাড়ানো, যা কিছুই হোক, সেই পারপাসটা যেন ডিজাইনের মাধ্যমে অ্যাচিভ হয়, সেটাতে আপনার লক্ষ্য রাখতে হবে। এটা এমন হতে হবে যেন আমরা ইজিলি পড়তে পারি এবং বুঝতে পারি। এটা অবশ্যই এক্সিকিউটেবল হতে হবে, যেন এটা সব জায়গায় ব্যবহৃত হতে পারে। ধরুন আপনি এটা ফ্লায়ার তৈরি করেছেন, কিন্তু এইটা কি বিলবোর্ডের জন্য রিপ্রোডিউসেবল? দ্যাট মিনস এটা কি হিউজ পরিমাণ বড় করে সেটাকে আবার রিপ্রোডিউস করা সম্ভব? কিংবা এটা কি আরও ছোট করে লোগো তৈরি করা সম্ভব বা ফেভিকন ব্যবহার করা সম্ভব, বা আপনি যে টাইপফেসটি ইউজ করেছেন সেটা কি প্যাকেজিংয়ে ইউজ করা সম্ভব? দ্যাট মিনস এটা যেন সব জায়গায় এক্সিকিউটেবল হয়।
এটাই হচ্ছে ফাংশন। এটা যদি ঠিকভাবে কাজ না করে ডিজাইন, তাহলে সেটা কখনো গ্রেট ডিজাইন হবে না। আমরা কিছু এক্সাম্পল দেখব ডিজাইনের, মেইন কিছু ডিজাইন এক্সাম্পল দেখব, যেমন অ্যাডস, বিজনেস কার্ডস, ব্রোশিওরস, লোগোস। প্রথম দেখব প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট। প্রথমে আপনাকে জানতে হবে একটা অ্যাডের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে যেটা একটা ডিজাইনকে গ্রেট ডিজাইন হিসেবে তৈরি করে। যেমন এটা অবশ্যই সিম্পল অ্যান্ড আইকনিক হতে হবে, এটা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্র্যান্ড, মানে এটা আসলে একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, ডিজাইনটি অ্যাকচুয়ালি ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করে। অ্যাবল টু টেল এ স্টোরি উইদাউট ওয়ার্ডস, এটা একটা স্টোরি বলতে পারবে কিন্তু কোনো রকম শব্দ ছাড়া। আমরা দেখি কিছু, যেমন এইটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যে এটা একটা ডার্ক ডিজাইন তৈরি করা হয়েছে হ্যালোউইনের জন্য, কার অ্যাডভার্টাইজমেন্ট। দেখুন এখানে কতটা নেগেটিভ স্পেস ব্যবহার করেছে, যেটা দেখতে আসলেই অসাধারণ লাগছে। তারপর এখানে একটা প্লেফুল মোড তৈরি করা হয়েছে, মানে কার্ডটাকে উল্টিয়ে দিয়ে, দেখতে আসলেই সত্যি অসাধারণ লাগছে। তারপর টাইফেসটাও দারুণ হয়েছে, একটা এইটার সাথে এটা দারুণ স্কেল ডিফারেন্ট করে একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি হয়েছে। অবশ্যই এটা ব্র্যান্ডের রিপ্রেজেন্ট করে। তারপর এটা দেখে বলুন তো এটা অ্যাকচুয়ালি কিসের ডিজাইন? প্রথমবারে দেখলে আপনার কাছে ডিজাইনটা একদম বাজে মনে হতে পারে, যে এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এটা তো একদম বাজে ডিজাইন। কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করুন, আমরা কর্নারে একটা ব্লেন্ডারের ছবি দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি যে এটা একটা স্ট্রবেরি ব্যানানা। দ্যাট মিনস আমরা যখন একটা ব্যানানাকে স্ট্রবেরির সাথে মিক্স করব তখন এরকম ব্লেন্ডার তৈরি হবে। দ্যাট মিনস এটা একটা স্টোরি বলার চেষ্টা করতেছে। আমরা কিন্তু ব্র্যান্ডটার সম্পর্কে একটা দারুণ আইডিয়া পাচ্ছি এই ডিজাইনটির মাধ্যমে। প্রথম অবস্থায় দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু পরে সেকেন্ড যখন আপনি তাকাবেন তখন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। তারপর এটা হচ্ছে ওয়ান অফ দ্য আইকনিক ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে নাইকি। এখানে দেখুন ডিজাইনটিতে কোনো ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে না, তারপরও নাইকি এতটাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করেছে, আমাদের এতটাই পরিচিত এই ব্র্যান্ডটি, সে কারণে আমরা ইজিলি শুধুমাত্র এই লোগোটি দেখেই বুঝতে পারছি। আর ডিজাইনটা অসাধারণ, তেমন কিছুই কিন্তু নেই, শুধুমাত্র জুতো থেকে কালারফুল স্প্ল্যাশ বের হচ্ছে, কিন্তু অসাধারণ একটা ডিজাইন তৈরি হয়েছে, পুরোটাই নেগেটিভ স্পেস। এখন আমরা দেখব কিছু বিজনেস কার্ড। বিজনেস কার্ডে অবশ্যই এটা ক্লিন হতে হবে, এলিগেন্ট হতে হবে অ্যান্ড লেজিবল হতে হবে, যেন আমরা এটা ইজিলি পড়তে পারি, বুঝতে পারি এবং যেন একদম ক্লিন হয় ডিজাইনটি। বিজনেস কার্ড অবশ্যই ইনফরমেটিভ হতে হবে, কারণ আপনার বিজনেস কার্ডে যদি আপনার ইনফরমেশন না থাকে, দ্যাট মিনস আপনার যদি আপনার নাম না থাকে, আপনার অ্যাড্রেস না থাকে, আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশন না থাকে, সেটা কিন্তু ভালো বিজনেস কার্ড ডিজাইন হবে না। তো অবশ্যই অন্য অন্য ডিজাইন সিম্পল হলেও এখানে আপনাকে ইনফরমেশন থাকতে হবে আপনার বিজনেস কার্ডে। তারপরে এটা ইউনিক হতে হবে। এখন আর ওল্ড প্রিন্টিং নেই, এখন নতুন ধরনের প্রিন্টিং মেশিন বের হয়েছে, যার কারণে আমাদের সবসময় যে 3.5 ইঞ্চি ব্যবহার করে বিজনেস কার্ড ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের কিন্তু আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে। আমরা কিন্তু সবসময় যে রেক্ট্যাঙ্গেল টাইপ বিজনেস কার্ড তৈরি করবো এমন কিন্তু না, আমরা বিভিন্ন ধরনের শেপের বিজনেস কার্ড তৈরি করতে পারি, বা সার্কেল বিজনেস কার্ড তৈরি করতে পারি, বা বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায়, অর্গানিক শেপ তৈরি করা যায়। সো আপনাকে ইউনিক ডিজাইন ভাবতে হবে, সবসময় একই ধরনের থিঙ্কিং করা যাবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অসাধারণ একটা ক্লিন ডিজাইন এবং টাইপোগ্রাফিও দারুণ আছে, এই লোগোটাও অনেক সুন্দর লাগছে, একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডে, ডার্ক একটা ব্যাকগ্রাউন্ডে। আবার এইখানে ওইটার অপোজিটটা ব্যবহার করা হয়েছে, এখানে ডার্ক ব্যবহার করা হয়েছিল, এখানে আবার হোয়াইট ব্যবহার করা হয়েছিল। সো এটা একটা ক্লিন মডার্ন একটা সুন্দর একটা বিজনেস কার্ড। তারপর এইখানে আরেকটা মজা দেখুন, এইখানে নামটা ব্যবহার করেছে স্ক্রিপ্ট ফন্ট, হ্যান্ড রিটেন ফন্টের মতন, এবং দেখতে খুবই অসাধারণ লাগছে, এবং প্লেফুলি তার একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে হেই কল মি, আমার নাম্বার দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হচ্ছে, যেটা একটা দারুণ কল টু অ্যাকশন তৈরি করেছে। এই যে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখুন, এখানে টাইপোগ্রাফি ডিজাইনের যে মুড সেই অনুযায়ী ব্যবহার করা হয়েছে, টাইপোগ্রাফি সত্যিই অসাধারণ হয়েছে এখানে। পাশাপাশি আমরা কিনারায় দেখতে পাচ্ছি যে রুলারের মতো
স্কেল দেওয়া হয়েছে। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এই বিজনেস কার্ডের মালিক সে মূলত বিল্ডার বা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। তো দেখতে পাচ্ছেন যে ডিজাইনের মাধ্যমে তার পার্সোনালিটি কিভাবে তৈরি করা হয়েছে। সত্যি অসাধারণ একটি ডিজাইন। এখন আমরা দেখব কিছু ব্রোশিওরস। ব্রোশিওরে আসলে কি কি থাকতে হবে, এটা অর্গানাইজড হতে হবে এবং ভিজুয়ালি অ্যাপিলিং হতে হবে, কারণ ব্রোশিওরে নর্মালি অনেক ইনফরমেশন থাকে, অনেক টেক্সট থাকে, সে কারণে অবশ্যই এটা সুন্দরভাবে হায়ারার্কি তৈরি করতে হবে, অর্গানাইজড হতে হবে এবং অবশ্যই সেটা ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হতে হবে। ডিজাইন করার সময় আপনার ইউজারের কথা মাথায় রাখতে হবে। ডিজাইনের আউটপুটটা কেমন হবে, ইন্ড ইউজার ইন মাইন্ড, মানে হচ্ছে আপনার ডিজাইন করার সময় মাইন্ডে থাকতে হবে, চিন্তায় থাকতে হবে যে অ্যাকচুয়ালি ফিনিশিংটা কেমন হবে। এটা অবশ্যই স্ক্যানেবল অ্যান্ড ইজি টু রিড, মানে এটা যেন মানুষ ইজিলি পড়ে ফেলতে পারে, কারণ একটা ব্রোশারে অনেক ডিজাইন থাকে, অনেক টেক্সট থাকে, যার কারণে মানুষ খুব সহজেই যেন স্ক্যান করে ফেলতে পারে, যেন মানুষের খুব কষ্ট করে পড়তে না হয়। কারণ অনেক মানুষ আছে যে পড়তে চায় না, বা তাদের যদি সেটা ভিজুয়ালি অ্যাপিলিং না হয় তখন কিন্তু সে এটা স্কিপ করে দিবে বা ব্রোশারটা ফেলে দিবে। সেই কারণে আপনার এমনভাবে ডিজাইন করতে হবে যেন মেইন ইনফরমেশনগুলো সে ইজিলি স্ক্যান করতে পারে, যেন সে পুরো ব্রোশারটা না পড়লেও মেইন পয়েন্টগুলো সে কিন্তু ইজিলি পেয়ে যায় এবং সহজে যেন পড়া যায় সেটাও আপনার খেয়াল রাখতে হবে। আমরা কিছু ডিজাইন দেখি, যেমন এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্মার্স মার্কেট। একটা ডার্ক কালার ব্যবহার করা হয়েছে পুরো ব্রোশিওরে এবং দেখুন কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয়েছে। এখানে মাল্টিপল কালার ইউজ করা হয়েছে, যেটা দেখতে খুবই প্লেফুল লাগছে এবং এখানকার টাইপোগ্রাফিও প্লেফুলভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিই অসাধারণ একটি ডিজাইন। কালার যেমন কালার কম্বিনেশন তেমন হায়ারার্কি মেনটেন করা হয়েছে এবং এখানে দারুণ নেগেটিভ স্পেস ব্যবহার করা হয়েছে। আর এখানকার টেক্সটগুলো সুন্দরভাবে সাজিয়ে কালারফুল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এই যে আর একটা দারুণ ব্রোশিওরস, এখানে দেখতে পাচ্ছেন যে কালারফুল একটা প্লেফুল কমিক বুকের মতো তৈরি করা হয়েছে, যেটাও একটা অসাধারণ ডিজাইন। একটা মজার ব্যাপার খেয়াল করুন, দেখুন ইমেজেরি ব্যবহার করে, মানে শুধুমাত্র ইমেজ ব্যবহার করে দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে ব্রোশিওরটিতে। আর ইমেজেরি ব্যবহার করার কারণে ডিজাইনটিও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর এটা অনেক ক্লিন একটা ডিজাইন, টেক্সটগুলো সুন্দরভাবে সাজানো গোছানো, অর্গানাইজড এবং হায়ারার্কি দারুণভাবে মেনটেন করা হয়েছে। এখন আমরা দেখব কিছু লোগোস। লোগোতে আসলে কি কি বিষয় থাকতে হবে, এটা অবশ্যই ইনস্ট্যান্টলি রেকগনাইজেবল হতে হবে, মানে হচ্ছে ভিউয়ার্স লোগোটা দেখে ইনস্ট্যান্টলি ক্যাচ করতে পারে, হ্যাঁ এটা তো এই ব্র্যান্ডের লোগো, সে যেন ইনস্ট্যান্টলি সেটা চিনতে পারে। ইজিলি রিপারপাসড, মানে হচ্ছে এটা যেন ইজিলি সকল জায়গায় স্কেলেবল করা যায়। দ্যাট মিন্স আপনি আপনার লোগোটা যেন বিলবোর্ডে বড় আকারে ব্যবহার করা যায়, আবার সেটা যেন ওয়েবসাইটে ছোট্ট একটা ফেভিকন লোগো হিসেবে ব্যবহার করা যায়। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যেন সেই লোগোটাকে বিভিন্নভাবে বড় ছোট করে সব জায়গায় যেন ব্যবহার করা যায়, সব জায়গায় যেন একদম সুন্দরভাবে দেখা যায়। আপনার এমন লোগো ব্যবহার করা যাবে না যে এটা বড় সাইজ থাকলে ভালোই দেখাচ্ছে, কিন্তু একদম ছোট করে দেখালে সেটা আসলে কিছুই বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা কিসের লোগো। সেজন্য আপনার সেটা খেয়াল রাখতে হবে। ডিজাইনটি অবশ্যই টাইমলেস হতে হবে। আপনি যদি ট্রেন্ডি কোনো ডিজাইন ফলো করেন সেটা কিন্তু বেশি দিন টিকবে না, কারণ ট্রেন্ডি জিনিসটাই হচ্ছে টেম্পোরারি, সেটা কিছুদিন পর নতুন ট্রেন্ড আসবে, তখন পিছনের ট্রেন্ড আর থাকবে না। সে কারণে আপনার এমন ডিজাইন করতে হবে যেটা কিনা টাইমলেস, যেটা আপনি বছরের পর বছরও সেই লোগোটা মানুষ মনে রাখে, সেই ডিজাইনটা যেন মানুষ মনে রাখে এবং অবশ্যই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। আমরা একটা লোগো দেখতে পাচ্ছি সিড সুমো, দেখতে পাচ্ছেন যে সিডের সাথে আমরা যে সুমো রেসলার, চাইনিজ যে সুমো রেসলার দেখতে পাই, সেরকম একটা দারুণ কম্বিনেশন তৈরি করা হয়েছে আর কালার কম্বিনেশনটাও সত্যি অসাধারণ হয়েছে। তারপর এটা হচ্ছে মিট লাভার্স, এটা মূলত একটা বার্গারের কোম্পানি, পাশাপাশি ভিতরে মাংস দেওয়া হয় আর একটা লাভ তৈরি করা হয়েছে। এটা দেখতে বার্গারের মতো, আবার মাঝখানে মাংস দেওয়া হয়েছে, আবার এটা লাভের মতো তৈরি করা হয়েছে। দারুণ একটা ক্রিয়েটিভ কম্বিনেশন তৈরি করা হয়েছে। এভাবেই ইউনিক ডিজাইন করতে হয়। আপনি যখন কয়েকটা কনসেপ্ট মিল করে একটা কনসেপ্ট তৈরি করবেন তখনই কিন্তু সেটা ক্রিয়েটিভ হয়ে যাবে। তখন যেমন এখানে দেখতে পাচ্ছেন লাভের সাথে মিট এবং বার্গার মিক্স করা হয়েছে, তখন একটা দারুণ একটা ইউনিক লোগো ডিজাইন তৈরি হয়েছে। এটা আর একটা দারুণ একটি ডিজাইন।
এখানে ডোনাট ব্যবহার করা হয়েছে, বিদেশি একটা প্রচলিত ফুড, আর এটা কিচেন। দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে লোগো ডিজাইনটিতে, এবং এটার টাইপোগ্রাফিও অসাধারণ হয়েছে। এরপর থেকে আপনার চোখের সামনে যত ডিজাইন দেখতে পাবেন, হয়তো আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, বিলবোর্ডে অ্যাকচুয়ালি খেয়াল করবেন বা যে কোনো জায়গায় দেখবেন, সেটা নিয়ে চিন্তা করবেন যে এটা আসলে অ্যাকচুয়ালি ভালো ডিজাইন কেন, বা এটা ভালো ডিজাইন না হলেও এটার মধ্যে কি কি ল্যাকিংস আছে। এভাবে করে ডিজাইন দেখে দেখে ভাবতে হবে আপনাকে। যত আপনি ভাববেন তত আপনার ডিজাইন সেন্স ইমপ্রুভ হবে। আপনাকে নিজে নিজে ক্রিটিক হতে হবে, সেটা নিয়ে রিসার্চ করতে হবে, সেটা নিয়ে সমালোচনাও করতে পারেন আপনি, যে অ্যাকচুয়ালি এটার মধ্যে আসলে কি কি গুণ আছে যেটা কিনা একটা গ্রেট ডিজাইন তৈরি করে, আবার এটার মধ্যে কি কি ল্যাকিংস আছে, কি কি জিনিসের অভাব আছে যার কারণে এটা ভালো ডিজাইন হয়নি। আপনি এগুলো নিয়ে ভাববেন এখন থেকে। এখন থেকে আপনার অবজারভেশন পাওয়ার বাড়াতে হবে ডিজাইনের প্রতি।